সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ছাত্র রাজনীতির অঙ্গনে এক অভাবনীয় পরিবর্তন সূচিত হয়েছে, যা গভীরভাবে পর্যবেক্ষণ করলে উপলব্ধি করা যায় একটি ব্যতিক্রমধর্মী, এমনকি বলা যায় অত্যন্ত সৃজনশীল চিন্তাভাবনার ফলস্বরূপ এই পালাবদল। এই পরিবর্তন কেবল পৃষ্ঠতলের ঢেউ নয়, বরং এর গভীরে প্রৌথিত আছে এমন এক সুদূর প্রসারী কৌশল যা আমাদের গতানুগতিক ধারণাকে চ্যালেঞ্জ করছে। এই পরিবর্তনের ধারা এতটাই স্পষ্ট যে যদি কোনো সচেতন পর্যবেক্ষক এর মর্মার্থ অনুধাবন করতে পারেন, তবে তিনি এর সুগভীর তাৎপর্য উপলব্ধি করতে সক্ষম হবেন। কলকাতার সুপরিচিত বিশ্লেষক ময়ূখের কণ্ঠে উচ্চারিত হয়েছে এক ভবিষ্যৎবাণী, যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব বহন করে। তিনি অকপটে বলেছেন, ছাত্রদল নামক সংগঠনটির অস্তিত্ব ভবিষ্যতে বিলীন হয়ে যাবে। তবে ময়ূখের বিশ্লেষণ কেবল ছাত্রদলের মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে ছাত্রদল সহ অন্যান্য প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন যেমন ছাত্রলীগ, বাকছাস, ছাত্র ইউনিয়ন এবং ফেডারেশনও ধীরে ধীরে তাদের প্রাসঙ্গিকতা হারাবে। এই সকল ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন তাদের জনভিত্তি, তাদের কার্যকারিতা এবং তাদের অতীতের প্রতাপ হারিয়ে অচিরেই অপ্রাসঙ্গিক হয়ে পড়বে বলে তার দৃঢ় বিশ্বাস। এই পরিবর্তনের ঢেউ এতই প্রবল যে হয়তো অদূর ভবিষ্যতে তাদের দলের আয়োজিত মিছিল সমাবেশের জন্য প্রয়োজনীয় কর্মী খুঁজে পাওয়া যাবে এমন ঘটনাও দুষ্কর হয়ে দাঁড়াবে। একসময় যে ছাত্র সংগঠনগুলোর মিছিলে হাজার হাজার ছাত্রছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখা যেত, সে দৃশ্যপট পরিবর্তিত হয়ে এক নীরব শূন্যতা নেমে আসার পূর্বাভাস তিনি দিয়েছেন। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা সম্ভবত আর ছাত্র দল কিংবা ছাত্রলীগের পতাকা তলে একত্রিত হতে চাইবে না। তাদের কাছে এই সংগঠনগুলোর আকর্ষণ ফুরিয়ে আসবে, তাদের আদর্শিক আবেদন ফিকে হয়ে যাবে। বলা হয়ে থাকে, শেখ হাসিনা যেন দাবানলকে শাক দিয়ে ঢাকার চেষ্টা করেছিলেন। তিনি হয়তো ভেবেছিলেন নির্দিষ্ট কিছু পদক্ষেপের মাধ্যমে একটি সুপ্ত শক্তিকে নিয়ন্ত্রিত রাখা সম্ভব হবে, কিন্তু বাস্তবতার চিত্র ভিন্ন। সুপ্ত আগ্নেয়গিরির মতো বহু বছর ধরে লুকিয়ে থাকা ছাত্র শিবিরের লাভা এখন দেশের আনাচে কানাচে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, প্রতিটি জনপদে ছড়িয়ে পড়ছে। এই লাভা এতটাই উত্তপ্ত এবং বেগবান যে তাকে আর কোনো ক্ষুদ্র প্রচেষ্টায় রোধ করা সম্ভব হচ্ছে না, বরং এটি এক নতুন রাজনৈতিক ভূমি সৃষ্টি করছে। এর পিছনে ফিরে তাকালে আমরা দেখতে পাই, একসময় ছাত্রলীগ কেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে এত বিপুল সংখ্যক কর্মী পেত। এর একটি অত্যন্ত সহজ হিসাব বিদ্যমান। এই হিসাবটি ছিল মূলত এক ধরনের বিনিময় প্রথা। একজন সাধারণ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তার সবচেয়ে বড় এবং প্রাথমিক চাহিদা ছিল একটি নিরাপদ আবাসন, আর এই আবাসন অর্থাৎ হলে একটি সিট পাওয়ার বিনিময়ে শিক্ষার্থীদের ছাত্রলীগের মিছিল মিটিংয়ে অংশ নিতে বাধ্য করা হতো। বছরের পর বছর ধরে দেশের বিভিন্ন সরকার, এমনকি বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোরও এই সিট সমস্যার সমাধান করার সক্ষমতা থাকা সত্ত্বেও তারা রহস্যজনকভাবে এই সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নেয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে গণরুম নামক এক জেলখানার অস্তিত্ব, যেখানে 4 জনের জায়গায় 40 জন শিক্ষার্থী গাদাগাদি করে ঘুমাতো, সে অমানবিক অবস্থার অবসান চাইলেই ঘটানো যেত। সামান্য কিছু নতুন হল নির্মাণ করলেই, অথবা হলগুলোতে বহিরাগতদের অবৈধ দখলদারিত্ব বন্ধ করে সিটের সুষ্ঠু বন্টন নিশ্চিত করলেই এই জঘন্য ব্যবস্থার অবসান ঘটানো সম্ভব হতো। শিক্ষার্থীরা তখন আর কষ্ট করে অবর্ণনীয় পরিস্থিতিতে থাকতে বাধ্য হতো না। কিন্তু প্রশাসন বা ক্ষমতাসীনেরা তা করেনি, কারণ এই সমস্যার সমাধান হয়ে গেলে কেউই আর ছাত্রলীগের মিছিলে যোগ দিতে আসতো না। তখন ছাত্রলীগের কর্মী সংগ্রহের মূল কৌশলটি অকার্যকর হয়ে পড়ত। এভাবেই বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র রাজনীতি মূলত সিট পলিটিক্স বা আসন রাজনীতির জালে আবদ্ধ হয়ে পড়েছিল। সেই সিট পলিটিক্সের এক ভয়াবহ পরিণতি ছিল একজন আলাভোলা মেধাবী ছাত্রকেও ক্রমশ খুনিতে পরিণত হতে দেখা যেত। বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা এই সিট পলিটিক্সের এক জ্বলন্ত এবং ভয়ঙ্কর উদাহরণ, যা দেশের শিক্ষাঙ্গনে এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। কিন্তু এই 5ই আগস্টের পর পরিস্থিতি আমূল পাল্টে গেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যে দীর্ঘদিন সিট সংকট ছিল, তা যেন রাতারাতি এক ম্যাজিকের মতো কেটে গেছে। এখন হল প্রশাসন সকল সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা পালন করছে। শিক্ষার্থীদের আবাসন সম্পর্কিত সকল অভিযোগের নিষ্পত্তি হচ্ছে সরাসরি তাদের মাধ্যমে। ফলে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে তা একেবারেই নতুন এবং অভূতপূর্ব। এখন আর কোনো শিক্ষার্থীকে সিটের জন্য ছাত্রলীগের মতো
ক্ষমতাসীন কোনো ছাত্র সংগঠনের নেতাদের তোষামত করতে হচ্ছে না, এমনকি ছাত্রদলের কোনো ভাইয়ের রেফারেন্স বা তদবিরের জন্য লবিং করারও প্রয়োজন পড়ছে না। হলে থাকার জন্য বা কোনো সুবিধা আদায়ের জন্য কোনো দলের মিছিলে বাধ্যতামূলক যেতে হবে এমন শর্ত বা বাধ্যবাধকতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আর নেই। এই পরিবর্তন এতটাই মৌলিক যে এর প্রভাব ইতিমধ্যেই দৃশ্যমান হয়ে উঠেছে। যদি একটু আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের মিছিলে লোকবল প্রায় নেই বললেই চলে। তাদের মিছিলে সরেন্ট দিতে হয় সেই পুরনো দিনের আদুভাই অর্থাৎ সাবেক ছাত্রনেতা বা স্থানীয় বহিরাগত টোকাইদের ধরে এনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দিকে দৃষ্টি নিবদ্ধ করলেই এই করুণ চিত্রটি স্পষ্ট হয়ে ওঠে। এই দৃশ্যপট একটি প্রশ্নকে আরও জোরালো করে তোলে, তা হলো ছাত্র শিবিরের মিছিলগুলোতে এত বিপুল সংখ্যক লোক সমাগম হচ্ছে কেনই বা তাদের অনুষ্ঠানগুলো লোকে লোকারণ্য হয়ে উঠছে? তাদের নবীনবরণ অনুষ্ঠানে তিল ধারণের ঠাঁই কেন পাওয়া যাচ্ছে না? এই প্রশ্নগুলোর সহজ এবং সরল উত্তর হলো ছাত্র শিবিরের ওয়েলফেয়ার পলিটিক্স বা জনকল্যাণমুখী রাজনীতি। বাংলাদেশের ছাত্র সমাজ এমনকি সাধারণ মানুষও এই ধরনের রাজনীতি দেখে অভ্যস্ত নয়। তাদের কাছে রাজনীতি মানেই ছিল ক্ষমতা কুক্ষিগত করার অসুস্থ প্রতিযোগিতা, রক্তপাত, মিছিল, মিটিং এবং দলীয় আনুগত্যের নামে সন্ত্রাস। কিন্তু ছাত্র শিবির তার প্রতিষ্ঠাকালীন সময় থেকেই এই জনকল্যাণমুখী রাজনীতি করে গত প্রায় ১৭ বছর ধরে তা মূলধারার গণমাধ্যমে আসেনি। এই কল্যাণমূলক কার্যক্রমগুলোর প্রচারের আলো থেকে দূরে ছিল। ফলে সাধারণ ছাত্রছাত্রীরা এ সম্পর্কে অবগত ছিল না। শিবিরের সঙ্গে সরাসরি যুক্ত না থাকা দেশের বেশিরভাগ ছাত্রছাত্রী কেবল সংবাদপত্র বা অন্যান্য প্রচার মাধ্যমে প্রোপাগান্ডার মাধ্যমে শিবিরকে একটি রক্কাটা সংগঠন হিসেবেই চিনত। তাদের কাছে শিবিরের পরিচিতি ছিল এক ভয়ঙ্কর, মারমুখী এবং ধ্বংসাত্মক শক্তি হিসেবে। কিন্তু ৫ই আগস্টের পর পরিস্থিতি একেবারেই ভিন্ন মোড় নিয়েছে। একের পর এক শিবিরের জনকল্যাণমূলক কার্যক্রম বা ওয়েলফেয়ার পলিটিক্স যখন সমাজের সামনে আসতে শুরু করল, তখন শিবির হয়ে উঠল এক অপ্রতিরোধ্য ব্র্যান্ড। এই পরিবর্তনের ধাক্কায় হলের মেয়েরা জানতে পারল যে রাজনীতি মানে কেবল মারামারি, মিছিল, মিটিং আর মূল দলের তাবেদারি নয়। রাজনীতি মানে হলো বিশুদ্ধ পানির ফিল্টারের ব্যবস্থা করা, মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিনের সরবরাহ নিশ্চিত করা, প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এইড বক্স রাখা, শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা বা ফ্রি হেলথ চেকআপের আয়োজন করা। রাজনীতি যে কোনো নানামুখী ভালো কাজেও হতে পারে, এ ধারণা তাদের কাছে সম্পূর্ণ নতুন এবং আশাব্যঞ্জক ছিল। সেহরিন আমিন বা মোনামিদের মতো আধুনিক শহুরের নারীরা এতদিন শিবিরকে একটি ভয়ঙ্কর এবং চরমপন্থী সংগঠন হিসেবে জেনে এলেও যখন তারা দেখতে পেলেন যে তাদের বিশ্ববিদ্যালয় জীবনের সবচেয়ে ভালো ছাত্রটি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি জেনারেল, তখন তারা বাধ্য হলেন স্বীকার করতে যে শিবিরের চেয়ে ভালো সংগঠন আর হতে পারে না। ডাকসুর সাবেক এজিএস মহিউদ্দিন খানের কথাই এখানে উল্লেখ করা হয়েছে, যার কার্যপদ্ধতি এবং আচরণ ক্যাম্পাস জুড়ে আলোচনার বিষয় হয়েছিল। ক্যাম্পাসের মেয়েরা যখন ছাত্রদলের সাহসচন্দ্র রায়কে ছাত্র শিবিরের সাদিক কায়েমের সাথে তুলনা করল, তখন তারা আকাশ পাতাল তফাৎ দেখতে পেল। একজন শিক্ষক বা কর্তৃপক্ষের সাথে টেবিল চাপড়ে কথা বলে অন্যদিকে আরেকজন বিনয়ের সাথে হাত পেছনে রেখে মাথা নিচু করে সম্মান জানায়। এই স্পষ্ট পার্থক্যই শিক্ষার্থীদের মনে শিবিরের প্রতি এক ভিন্ন ধরনের শ্রদ্ধাবোধ তৈরি করেছে। ফলে ডাকসুতে শিবিরের জয় জয়কার দেখা গেছে, যা ছাত্র রাজনীতির নতুন ধারার ইঙ্গিত দেয়। ছাত্র শিবিরের অনুষ্ঠানগুলোর আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তাদের অসাধারণ রুচিবোধ। তারা নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন এমনভাবে করে থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলোর ক্যাম্পাস রীতিমতো বিয়ে বাড়িতে পরিণত হয়। তাদের আয়োজনে পরিচ্ছন্নতা এবং সৌন্দর্য এতটাই গুরুত্ব পায় যে ক্যাম্পাসগুলো ঝকঝকে পরিষ্কার হয়ে ওঠে। শুধু তাই নয়, এক একজন নবীন শিক্ষার্থীতে তারা ৮ থেকে 10টি আইটেমের গিফট ব্যাগ উপহার দিচ্ছে। এই উপহারের মধ্যে কেবল সুভিনিয়র নয়, সাথে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক বইপত্র, প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী এবং আরও অনেক কিছু। তারা নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে কোথায় কী ধরনের সুবিধা পাওয়া যায়, কিভাবে নিজেদের ন্যায্য অধিকার আদায় করে নিতে হয় সে সম্পর্কে সচেতন করে তোলে। অর্থাৎ প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীরা তাদের অধিকার এবং সুযোগ সুবিধা সম্পর্কে সচেতন হতে পারে। ক্যারিয়ার গাইডলাইন তাদের ভবিষ্যতের পথ চলায় এক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেয়। এমনকি প্রথম বর্ষ থেকেই কিভাবে বিশ্ববিদ্যালয়ের দোকানগুলোতে পার্ট টাইম জব করে নিজেদের পড়াশোনার খরচ নিজেরা বহন করা যায়, ইসলামী ছাত্র শিবির সেই ব্যবস্থাও করে দিচ্ছে। এই ধরনের জনকল্যাণমূলক এবং শিক্ষাবান্ধব উদ্যোগের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে এক গভীর প্রভাব ফেলছে। এই প্রেক্ষাপটে এখনই আপনিই বলুন, আপনার সন্তান বা ভাই বোনদের কি আপনি ছাত্র শিবির করার জন্য উৎসাহিত করবেন, নাকি
তারেক রহমানের বুকের বল জাতীয়তাবাদী ছাত্রদল করার জন্য প্ররোচিত করবেন। হয়তো মুখে আপনি সরাসরি কোনো উত্তর দেবেন না, কিন্তু অবচেতন মনেই আপনার সন্তানরা ঘুরে ফিরে ছাত্র শিবিরের তাঁবুর নিচে আশ্রয় খুঁজবে, ছায়া চাইবে। কারণ তারা যা নিজের চোখে দেখছে, তা নিজেদের অভিজ্ঞতায় উপলব্ধি করেছে, তা তাদের স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছে যে কে ভালো আর কে খারাপ। ছাত্রলীগ বা ছাত্রদলের রাজনীতিতে যখন হাসিনা বা তারেকের নামে স্লোগান দিয়ে মুখে ফেনা তুলতে হয়, শুধুমাত্র ক্ষমতার প্রোপাগান্ডা চালিয়ে নিজেদেরকে ব্যস্ত রাখতে হয়, তখন ছাত্র শিবির শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করার সব ধরনের লজিস্টিক্স সাপোর্ট দিচ্ছে। এই সমর্থন কেবল মুখে বলা কথা নয়, এটি বাস্তব পদক্ষেপের মাধ্যমে প্রমাণ করা হচ্ছে। অন্যদিকে যখন অন্যান্য দল সিট দখলের রাজনীতি করতে গিয়ে মারামারি, কাটাকাটি করে হাসপাতালে যেতে হয় এবং বাপের টাকায় চিকিৎসা নিতে হয়, তখন ছাত্র শিবির বিনামূল্যে ইবনে সিনা হাসপাতালে ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য সব ধরনের টেস্টে 50% ছাড়ের ব্যবস্থা করেছে। এই সুবিধা তাদের জন্য এক বিশাল উপকারের সুযোগ তৈরি করেছে, যা সাধারণ শিক্ষার্থীদের জীবনে একটি গুণগত পরিবর্তন এনেছে। তাহলে ক্যাম্পাসের মেধাবী ছাত্রছাত্রীরা কেন ছাত্র শিবির ছেড়ে অন্য কোনো দলে যাবে? তাদের জন্য অন্য দলে যাওয়ার প্রয়োজনটা কি? ভাই, প্রশ্নটি এখন এতটাই সুস্পষ্ট যে এর উত্তর খোঁজা অনর্থক। শিক্ষার্থীদের কাছে নিজেদের ভবিষ্যৎ গড়ার সুযোগ, স্বাস্থ্যসেবা এবং জনকল্যাণমূলক কাজই এখন প্রধান আকর্ষণ। তবে ছাত্র শিবিরের এই জনকল্যাণমুখী রাজনীতি অন্য সকল ছাত্র সংগঠনের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই নতুন ধারার রাজনীতি অন্যান্য সংগঠনগুলোর জন্য এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ইতিমধ্যেই ছাত্রদল, বাকছাস এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলো একত্রিত হয়ে শিবির ব্যাশিং অর্থাৎ শিবিরের বিরুদ্ধে অপপ্রচার এবং আন্দোলন শুরু করেছে। তারা শিবিরের এই অপ্রতিরোধ্য স্রোতকে থামানোর জন্য মরিয়া হয়ে উঠেছে, যা তাদের অস্তিত্ব রক্ষার শেষ প্রচেষ্টা হিসেবে বিবেচিত হচ্ছে। ফলে ছাত্র শিবিরের জন্য ওয়েলফেয়ার পলিটিক্স করে দীর্ঘমেয়াদে টিকে থাকার লড়াইটা বেশ কঠিন হয়ে উঠেছে। যদিও তারা তাদের কাজের গতি বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং তাদের কার্যক্রমের পরিধি সম্প্রসারিত করেছে। শত আলোচনা, সমালোচনা এবং প্রোপাগান্ডার পরও তারা থেমে থাকেনি, বরং আরও দৃঢ়তার সাথে তাদের কাজ চালিয়ে যাচ্ছে। তবে এর চেয়েও বড় একটি সমস্যা সামনে আসতে পারে, যা ভবিষ্যতের জন্য এক অনিশ্চিত পরিস্থিতি তৈরি করবে। যদি কোনো কারণে বিএনপি ক্ষমতার মসনদে বসে যায়, তাহলে ছাত্র শিবিরের উপর যে জুলুম ও নির্যাতন নেমে আসবে, তা সামলানোটা হবে বেশ কষ্টসাধ্য কাজ। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ছাত্রদল 1991 থেকে 1996 এবং 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির সাথে জোটবদ্ধ থাকার পরও ছাত্র শিবিরের অসংখ্য নেতাকর্মীকে শহীদ করেছে। এই নিষ্ঠুর ইতিহাস পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা অমূলক নয়। এখন যদি এই পুরনো সরকারি দল এবং বিরোধী দলের হিসাব নিকাশ আবারও ফিরে আসে, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে তা বলা মুশকিল। এই অনিশ্চিত ভবিষ্যৎ ছাত্র রাজনীতির নতুন ধারার জন্য এক বিশাল হুমকি। অতএব যদি আমরা ছাত্র শিবিরের এই জনকল্যাণমুখী রাজনীতির সুফল যুগ যুগ ধরে পেতে চাই, যদি ক্যাম্পাসে সন্ত্রাসের রাজত্ব আর ফেরত না চাই, এবং যদি ডাকসু, জাকসু, চাকসুর মতো ছাত্র সংসদগুলোতে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর প্রাধান্য পায়, তবে জাতীয় নির্বাচনে জামায়াতকে ক্ষমতায় নিয়ে আসা ছাড়া আপাতত আর কোনো বিকল্প পথ নেই। এই পথই একমাত্র শিক্ষার্থীদের নিরাপদ ভবিষ্যৎ এবং সুস্থ রাজনৈতিক পরিবেশের নিশ্চয়তা দিতে পারে। অন্যথায় দেশবাসীর কপালে যেমন দুঃখ আছে, তেমনি বিপদে পড়বে দেশের কোমল প্রাণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের শিক্ষাজীবন এবং ভবিষ্যৎ এক অন্ধকারাচ্ছন্ন পথে পা বাড়াতে বাধ্য হবে। এই জটিল প্রেক্ষাপটে সুদূরপ্রসারী চিন্তা ও বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণেই পারে একটি সুস্থ ও গঠনমূলক ছাত্র রাজনীতির ধারা অব্যাহত রাখতে।